বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা পড়েছি গাসফড়িংয়ের পরিচিতি, বাহ্যিক গঠন এবং মুখভঙ্গ সম্পর্কে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব গাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র সম্পর্কে। গাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্রের আরেক নাম হচ্ছে পরিপাকতন্ত্র। কি তন্ত্র? পরিপাকতন্ত্র। আচ্ছা, গাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র, এই যে এটা হচ্ছে গাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র। এখানে কি কি আছে আমরা ধারাবাহিকভাবে সবকিছুই জানতে পারবো। আচ্ছা, পৌষ্টিকতন্ত্র দুইটি জিনিস নিয়ে গঠিত। পৌষ্টিকতন্ত্র দুটি ভিন্ন জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর মধ্যে পাওয়া যাবে তিনটি পার্ট। পৌষ্টিক নালীতে কয়টা পার্ট আছে? তিনটি পার্ট। একটা সম্মুখ পৌষ্টিক নালী, সম্মুখ বা স্টোমোডিয়াম, মধ্যপৌষ্টিক নালী অথবা হচ্ছে মেসেন্টেরন, এবং পশ্চাৎপৌষ্টিক নালী অথবা হচ্ছে প্রক্টোডিয়াম। আচ্ছা, এটা হচ্ছে পৌষ্টিক নালীর পার্ট। এবার এই সম্মুখ পৌষ্টিক নালীর স্টোমোডিয়ামের মধ্যে আমরা আরো বিভিন্ন জিনিস পাই। যেমন স্টোমোডিয়ামের মধ্যে প্রথমে কি পাবো? প্রথমে পাবো হচ্ছে আমরা মুখছিদ্র, তারপরে পাবো হচ্ছে গ্রাসনালী, মুখছিদ্রের পরে পাবো হচ্ছে গলবিল। এখানে থাকবে কি? গলবিল। মুখছিদ্রের পরে পাবো গলবিল, তারপর পাবো গ্রাসনালী, তারপরে পাবো ক্রপ, তারপরে পাবো গিজার্ড। আচ্ছা, এটা হচ্ছে স্টোমোডিয়ামে পাবো। তারপরে পাবো হচ্ছে আমরা মেসেন্টেরন, তারপরে পাবো হচ্ছে আমরা কি? প্রক্টোডিয়াম। আচ্ছা, আমরা ধীরে ধীরে সবকিছুই জানতে পারবো। আচ্ছা, সামনে যাই আমরা। পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীর মধ্যে কি পাবো? আমরা আগেই বলেছি যে পাবো হচ্ছে স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রক্টোডিয়াম, এই তিনটা জিনিস পাবো। আচ্ছা, গাসফড়িংয়ের পৌষ্টিক নালী কোথায় থাকে? গাসফড়িংয়ের পৌষ্টিক নালী হচ্ছে আমাদের মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত দেহের মধ্যরেখা বরাবর সোজা নল হিসেবে অবস্থিত থাকে। আচ্ছা, এবার হচ্ছে স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী বা সামনে পৌষ্টিক নালীর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু জানি। কি কি আছে? অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়ামের মধ্যে প্রথমেই পাই আমরা মুখছিদ্র এবং গলবিল। মুখছিদ্র কি? মুখছিদ্র হচ্ছে প্রাকমুখিক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত। প্রাকমুখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম। সিবেরিয়াম জিনিসটা কি? সিবেরিয়াম জিনিসটা হচ্ছে প্রাকমৌখিক প্রকোষ্ঠ, মানে হচ্ছে মুখের আগে। প্রাক মানে হচ্ছে আগে। কিসের আগে? মুখের আগে। ল্যাব্রাম ও হাইপোফ্যারিংস। ওই যে আমরা মুখভঙ্গ পড়েছিলাম, ওইখানে ল্যাব্রাম ও হাইপোফ্যারিংস পড়েছিলাম। ওই ল্যাব্রাম ও হাইপোফ্যারিংসের মাঝখানে অবস্থিত, বা ল্যাব্রাম ও হাইপোফ্যারিংসের মাঝখানে যে অবস্থিত সেটাকে বলা হচ্ছে সিবেরিয়াম। ওই সিবেরিয়ামের গোড়ায় অবস্থিত হচ্ছে মুখছিদ্র। তার মানে প্রথমে কোনো খাদ্যকে সিবেরিয়ামে আসতে হয়, সিবেরিয়ামে সেটা জমা থাকে, সেখান থেকে সে মুখছিদ্র হয়ে পৌষ্টিক নালীতে প্রবেশ করে। আচ্ছা, বুঝতে পারছি? ঠিক আছে। তারপরে আছে কি? গলবিল। গলবিল কিরকম? গলবিল হচ্ছে মুখছিদ্রের পরের অংশ, সেটা হচ্ছে ছোট, নলাকার এবং পেশিবহুল। আচ্ছা, এর মাধ্যমে কি হয়? গলবিলের পরে কি আছে? গ্রাসনালী। তাহলে গলবিলের মাধ্যমে খাদ্যটা গ্রাসনালীতে প্রবেশ করে। তারপর হচ্ছে গ্রাসনালী। গ্রাসনালী কি? গ্রাসনালী হচ্ছে গলবিলের পেছনে সরু সোজা নলাকার, যা খাদ্যকে কোথায় পৌঁছায়? ক্রপে পৌঁছায়। তারপর হচ্ছে ক্রপ। ক্রপ কি? ক্রপ হচ্ছে গ্রাসনালীটা কি হয়? স্ফীত হয়ে যায়, মানে হচ্ছে এরকম হয়ে গ্রাসনালীটা স্ফীত হয়ে যায় এবং মোচাকার থলির মতো ক্রপ গঠন করে। এখানে খাদ্যবস্তু কি থাকে? জমা থাকে। তার মানে আমরা প্রথমেই পৌষ্টিক নালী সম্পর্কে যে পড়তেছি, সেখানে কোন জায়গায় খাদ্যবস্তুটা প্রথমেই জমা রয়েছে, সেখানে প্রথমেই জমা থাকছে হচ্ছে কোন জায়গায়? ক্রপে। আচ্ছা, কিছুটা চূর্ণ হয় এবং লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায়। তার মানে লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায় কোন পর্যায়ে? ক্রপে যখন আসে তখন। আচ্ছা, তারপরে কি? ক্রপের পরে যাবে হচ্ছে গিজার্ডে। গিজার্ডের গঠন কাজ। গিজার্ডটা কি? গিজার্ড হচ্ছে ক্রপের পরবর্তী একটা 3 কোণা শক্ত পুরু প্রাচীর বিশিষ্ট অংশ। এর অন্তঃপ্রাচীরে কি থাকে? 6টি দাঁত থাকে, 6টি অনুলম্ব ভাঁজ থাকে। তাহলে গিজার্ডের মধ্যে কি থাকবে? 6টি দাঁত। কয়টি দাঁত? 6টি। 6টি দাঁত, 6টি অনুলম্ব ভাঁজ থাকবে। আচ্ছা, দাঁতের পিছনে থাকবে চুল এবং 6টি প্যাড। দেখো এখানে রুলস অফ 6 বলতে পারো, রুলস অফ 6, সবই 6টি। 6টি দাঁত, 6টি অনুলম্ব ভাঁজ, তারপর হচ্ছে 6টি প্যাড থাকবে। আচ্ছা, গিজার্ডে কি হয়? গিজার্ডে খাদ্যটা আসার পরে সেটা অনেক দৃঢ় সংকোচন প্রসারণ হয়, এবং সংকোচন প্রসারণ হলে খাদ্য কি করে? চূর্ণ করে দেয়। এবং প্যাডের মধ্যে যেই 6টি প্যাড আছে, ওই 6টি প্যাডের মধ্যে যেই চুলগুলা থাকে, সেগুলা কি করে? খাদ্য
গিজারটা হচ্ছে কি, গিজার দেখো প্রথমে এই যে গিজারটা হচ্ছে স্টোমোডিয়ামের শেষ পার্ট, তারপরে কি আছে মেসেন্টেরন। তাহলে খাদ্য গিজার থেকে যখন মেসেন্টেরনে প্রবেশ করবে তখন এই যে 6টি প্যাড, ওই 6টি প্যাডের যে চুলগুলো আছে সেগুলো খাদ্যকে কি করবে, ছাঁকনির মতো ছেঁকে নেবে এবং কপাটিকাগুলো থাকবে সেগুলো খাদ্যকে বিপরীত দিকে আসতে বাধা দেয়। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে মেসেন্টেরন। মেসেন্টেরন বা মধ্যপৈষ্টিক নালী। মধ্যপৈষ্টিক নালীটা কি, গিজার্ড শেষ হওয়ার পরেই মেসেন্টেরনে শুরু হয় এবং এটা হচ্ছে আমাদের প্রোক্টুডিয়ামের আগ পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এই গিজার্ডের যেই মেসেন্টেরনের যেই অন্তঃপ্রাচীর সেটা হচ্ছে কিউটিকল না, তার পরিবর্তে পেরিট্রফিক নামক একটা বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আবৃত। তার মানে তার যে পর্দাটা আছে সেটা পেরিট্রফিক পর্দা। কি নাম, পেরিট্রফিক পর্দা। পেরিট্রফিক পর্দাটা কি, পেরিট্রফিক পর্দা হচ্ছে একটা পাতলা ঝিল্লি, যা খাদ্যকে কি করে রাখে, ঢেকে রাখে। এর অন্তঃপ্রাচীরে অনেকগুলা ভাঁজ দেখা যায়। ভাঁজকে আমরা কি বলি, ভাঁজকে বলা হয় ভিলাই। মেসেন্টেরনের গহ্বরে কি হয়, খাদ্যবস্তুর পরিপাক ঘটে এবং ভিলাই খাদ্যরস শোষণ করে। কি করে, খাদ্যরস শোষণ করে। আচ্ছা, এই মেসেন্টেরনের পরে কি শুরু হয়, মেসেন্টেরনের পরে শুরু হয়েছে প্রোক্টোডিয়াম। কি শুরু হয়, প্রোক্টোডিয়াম। আচ্ছা, আমরা আগের চিত্রটা আবার একটু দেখে আসি একটা জিনিস। এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় লম্বা লম্বা জিনিস, এগুলা কি, এগুলাকে বলা হচ্ছে হেপাটিক সিকা। এগুলোকে কি বলে, হেপাটিক সিকা। তাহলে এই হেপাটিক সিকাটা কোথায় পাওয়া যায়, হেপাটিক সিকাটা পাওয়া যায় এইটুক হচ্ছে স্টোমোডিয়াম, এইটুক হচ্ছে মেসেন্টেরন। তার মানে অগ্র ও মধ্য, অগ্র পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী, দুই পৌষ্টিক নালীর মাঝখানে পাওয়া যায় আমাদের হেপাটিক সিকাকে। আচ্ছা, এই হেপাটিক সিকা কি, হেপাটিক সিকা হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি। এগুলা কয়টি, এগুলো হচ্ছে 6 জোড়া। কয় জোড়া, 6 জোড়া। এর প্রত্যেকটা একটা সামনের দিকে, একটা পিছনের দিকে, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে এভাবে অবস্থান করে। আচ্ছা, এবং এই মেসেন্টেরনের শেষ দিকে এই যে সুতার মতো যে পেঁচানো পেঁচানো, এগুলো হচ্ছে হলুদাকৃতি হয়, সুতার মতো পেঁচানো পেঁচানো যেই নালিকাগুলো সেগুলো হচ্ছে মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকার মাধ্যমেই গাছফড়িং কি করে, তার রেচন সম্পন্ন করে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী। আচ্ছা, ইলিয়াম এর পার্টগুলো কি কি আছে, প্রথমে হচ্ছে ইলিয়াম, তারপরে আছে হচ্ছে কোলন, তারপর হচ্ছে রেকটাম ও পায়োছিদ্র। আচ্ছা, ইলিয়ামটা কি, ইলিয়ামটা হচ্ছে প্যাচবিহীন, এখানে কোনো প্যাচ থাকবে না, চওড়া নলাকার প্রথম অংশ। এর প্রাচীরের মাধ্যমে কি হয়, পরিপ্রাকৃত খাদ্যরস শোষিত হয়। তার মানে ইলিয়ামের মেইন কাজ কি, খাদ্য রস শোষণ করা। কি করা, শোষণ, খাদ্যরস শোষণ করা। তারপর হচ্ছে কোলন, ইলিয়ামের পরে পরে কি আছে, কোলন। এটা হচ্ছে ইলিয়ামের পিছনে অবস্থিত নলাকার, এখানে পাচিত খাদ্যবস্তুর বাকি অংশ পানি সহ শোষিত হয়। তাহলে এটারও মেইন কাজ কি, শোষণ। তারপরে আছে হচ্ছে রেকটাম এবং পায়োছিদ্র। রেকটাম হচ্ছে মল থেকে, রেকটামে কি জমে, রেকটামে জমে হচ্ছে মল। এই মল থেকে যে অতিরিক্ত পানি ও খনিজ লবণ সেটা শোষণ করে কে, রেকটাম, এবং অপাচ্য অংশ যা পায়োছিদ্র দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, তার মানে আমরা এই 4টা জিনিসের যদি কাজ করি, প্রথমে ইলিয়ামের কাজ কি, খাদ্যরস শোষণ করা। কোলনের কাজ কি, খাদ্যরস শোষণ করা। আর রেকটামের কাজ কি, রেকটামের কাজ হচ্ছে মল থেকে অতিরিক্ত পানি এবং খনিজ লবণ শোষণ করা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র দুইটা জিনিস নিয়ে গঠিত, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী সম্পর্কে ইতিমধ্যে আমরা পড়েছি, এবার আমরা পড়ব পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে। পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কি আছে, প্রথমে আছে লালা গ্রন্থি। কি আছে, লালা গ্রন্থি। তারপরে পড়েছি মেসেন্টেরন, আমরা মেসেন্টেরন পড়েছি যেটাকে বলা হয় মধ্য পৌষ্টিক নালী। তারপরে আছে হচ্ছে হ্যাপাটিক সিকা। হ্যাপাটিক সিকা সম্পর্কে আমরা মাত্র পড়ে এসেছি। লালা গ্রন্থি কি, লালা গ্রন্থি হচ্ছে যে গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হবে সেটাকে বলে লালা গ্রন্থি। মানুষের যেমন লালা গ্রন্থি আছে, ঘাস ফড়িংয়েরও সেরকম লালা গ্রন্থি আছে। এটা হচ্ছে প্রধান পুষ্টি গ্রন্থি। তাহলে যদি বলা হয় যে প্রধান পুষ্টি গ্রন্থি কোনটি, সেটা হচ্ছে লালা গ্রন্থি। লালা রস কি করে, খাদ্য গলাধকরণ এবং চর্বণে সাহায্য করে এবং শর্করা জাতীয় খাদ্য পরিপাকে ভূমিকা পালন করে। লালা রসে কোন খাদ্য পরিপাক হয়, শর্করা জাতীয়।
এরপর হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ। আমাদের এই যে মেসেন্টেরন পড়েছিলাম, মেসেন্টেরনের ভিতরে যে আবরণটা, সেই আবরণটা একটা গ্রন্থির মতো কাজ করে। কেন? কারণ সেখানে অনেকগুলো কি থাকে, ক্ষরণকারী কোষ থাকে, যা পাচক রস করিত হয়ে খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। তারপর যে হ্যাপাটিক্সিকা, হ্যাপাটিক্সিকা আগেই পড়েছি আমরা, এবং কয় জোড়া থাকে, 6 জোড়া থাকে। এগুলো কই থাকে, অগ্র এবং মধ্য পুষ্টিক নালীর সংযোগস্থলে থাকে এবং পাচক রস করিত হয়। আচ্ছা, এবার ঘাসফড়িংয়ের খাদ্য ও খাদ্য গ্রহণ। ঘাসফড়িং আমরা আগেই পড়েছি, ঘাসফড়িংয়ের একটা হচ্ছে তৃণভোজী প্রাণী। তাহলে ঘাসফড়িং কি খাবে? ঘাসফড়িং খাবে হচ্ছে ঘাস, শস্য দানা, পাতা ইত্যাদিকে জীবন ধারণ করে। এবং এদের মুখপাঙ্গ কি? ওদের মুখপাঙ্গ হচ্ছে চর্বণ উপযোগী, এজন্য এদের মুখপাঙ্গকে বলা হয় ম্যান্ডিবুলেট। এবং এরা ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্পের সাহায্যে খাদ্য নির্বাচন করে। এগুলো আমরা মুখপাঙ্গ যখন পড়েছি তখনই আমরা বিস্তারিত জেনে এসেছি। আচ্ছা, পরিপাক পদ্ধতি। ঘাসফড়িং কি পদ্ধতিতে পরিপাক করে সেটা আমরা এখন পড়ি। ক্রপে পরিপাক হয়। ক্রপে কি হয়, লালা রস থেকে যে অ্যামাইলেজ আসে এবং আন্তিক রসের বিভিন্ন এনজাইমের প্রভাবে শর্করা, আমিষ জাতীয় খাদ্য পরিপাক শুরু হয়। তাহলে পরিপাক শুরু হয় কোন জায়গা থেকে? ক্রপে। খাদ্য প্রথম জমা হয় কোন জায়গায়? ক্রপে। তারপর হচ্ছে গিজার্ড। গিজার্ডে কি, ক্রপ থেকে খাদ্যবস্তু গিজার্ডে প্রবেশ করে এবং গিজার্ডে যে দাঁত আছে এবং চুল আছে, সেগুলো দিয়ে খাদ্য কি হয়, পেস্ট এবং মন্ডে পরিণত হয়, পেস্ট বা মন্ডে পরিণত করে। আর মেসেন্টেরনের পরিপাকটা কি? হ্যাপাটিক্সিকা এবং মেসেন্টেরন এই দুইটা থেকে যেই অ্যামালোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক এনজাইমের কার্যকারিতায় খাদ্যের অপরিপাক যে অংশ তা সরল এবং তরল খাদ্যরসে পরিণত হয়। অ্যামালোলাইটিক কি? যেগুলো শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। প্রোটিওলাইটিক যেগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে। আর লাইপোলাইটিক হচ্ছে যেগুলো লিপিড জাতীয় খাদ্যকে পরিপাক করে অথবা স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে। আচ্ছা, এনজাইমগুলো কি কি এবং এনজাইমগুলোর নামগুলো আমরা পড়ে নিই এবং তাদের কাজ। শর্করা পরিপাকে কোন কোন এনজাইম কাজ করে? অ্যামাইলেজ, ইনভার্টেস, মল্টেস, ল্যাকটেস। আর আমিষ জাতীয় কি? ট্রিপসিন, প্রোটিয়েস, পেপটাইডেস। আর স্নেহের ক্ষেত্রে শুধুমাত্রই লাইপেজ। আচ্ছা, এগুলো কি কি রূপান্তর করে দেখে নাও। তারপরে খাদ্য পরিপাক হলো। খাদ্য পরিপাক হওয়ার পরে কি করতে হবে? খাদ্য পরিপাক হওয়ার পরে সেই খাদ্য সারটাকে শোষণ করতে হবে। কেন? কারণ খাদ্য সার শোষণ করে কোষে না নিয়ে গেলে কোষ কি করতে পারবে না, কাজ করতে পারবে না। আচ্ছা, খাদ্য সার শোষণ কিভাবে হয়? কোন কোন জায়গা থেকে খাদ্য সার শোষিত হয়? মেসেন্টেরন এবং হ্যাপাটিক্সিকার যে প্রাচীর, সেখানে শোষণকারী কোষের মাধ্যমে প্রায় সকল খাদ্য সার পরিশোষিত হয়। আর গ্লুকোজ প্রধানত হ্যাপাটিক সিকাতে শোষিত হয়। তাহলে গ্লুকোজ কোন জায়গায় প্রধানত শোষিত হয়? হ্যাপাটিক সিকাতে। তারপর হচ্ছে আত্তীকরণ। শোষিত খাদ্য সার ঘাসফড়িং এর হিমোসিল। ঘাসফড়িং এর কি? হিমোসিল। হিমোসিল সম্পর্কে আমরা একটু পরেই পড়বো। হিমোসিল মানে হচ্ছে গহ্বর। ঘাসফড়িং এর যে দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। ওই হিমোসিলের মধ্যে কি থাকে? রক্ত থাকে। হিমোসিলের মধ্যে কি থাকে? রক্ত থাকে। তাহলে এই পুরা দেহ গহ্বরই কি হবে? এই রক্তের মাধ্যমে খাদ্য রসটা কি করবে? ছড়িয়ে যাবে, প্রবেশ করবে এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিবাহিত হবে, শক্তি উৎপাদন করবে এবং ক্ষয়পূরণ করবে। তারপর যে বর্জ্য নিষ্কাশন। বর্জ্য নিষ্কাশন কিভাবে বের হয়ে যায় আমরা তো পড়লামই মাত্র। আচ্ছা, ইতিমধ্যে আমরা ঘাসফড়িং এর পুষ্টিতন্ত্র সম্পর্কে পড়েছি। এবার আমরা পড়ব ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কিরূপ সেটা আমরা দেখব। আচ্ছা, সংবহন তন্ত্রের প্রকারভেদ। মুক্ত সংবহন তন্ত্র এবং বদ্ধ সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র কয় ধরনের? মুক্ত এবং বদ্ধ। মুক্ত কখন বলবো, বদ্ধ কখন বলবো? বদ্ধ বলবো যখন রক্তটা কোনো একটা নালিকার মাধ্যমে প্রবাহিত হয়, তার মানে দেহ গহ্বরে রক্ত উন্মুক্ত হয় না। যদি দেহ গহ্বরে রক্ত উন্মুক্ত হয় সেটাকে আমরা বলবো মুক্ত রক্ত সংবহন। আর যদি দেহ গহ্বরে উন্মুক্ত না হয়ে কোনো নালিকার মধ্যে থাকে সেটাকে বলবো আমরা বদ্ধ রক্ত সংবহন। যেমন মানুষের রক্ত হচ্ছে বদ্ধ রক্ত সংবহনের উদাহরণ। আর ঘাসফড়িং এর রক্ত কি? মুক্ত রক্ত সংবহন। এটাই এ জায়গায় লিখেছে। আচ্ছা, এবার সংবহন তন্ত্রের মধ্যে মূল পার্থক্যটা কি? রক্তের অবস্থান। এটা তো আমরা মাত্রই পড়লাম যে হৃদযন্ত্র, সংক্ষিপ্ত রক্তনালী, সাইনাসে যদি থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর যদি হৃদযন্ত্র, ধমনী, শিরা, কৈশিক জালিকা এগুলোতে থাকে তাহলে বলবো আমরা রক্ত বদ্ধ সংবহন তন্ত্র। দেহ গহ্বরে প্রবেশ করবে আর দেহ গহ্বরে প্রবেশ করবে না। সরাসরি কোষ টিস্যু সংস্পর্শে আসে, টিস্যু রসের মাধ্যমে বিনিময় ঘটে। টিস্যু রসের মাধ্যমে বিনিময় ঘটে। এটা কি? যেমন ধরো, এটা হচ্ছে ঘাসফড়িং এর অন্ত আবরণ। এখানে ঘাসফড়িং এর কোষ আছে। রক্তটা কি করে? সরাসরি এই কোষের সাথে সম্পর্কিত হয়। কিন্তু আমাদের যে মানুষের রক্ত সংবহন তন্ত্র কি? বদ্ধ। এটা ধরো আমাদের অন্ত আবরণ। এখানে হচ্ছে আমাদের ধমনী আসবে এবং এখানে থাকবে হচ্ছে টিস্যু রস। এই খাদ্য সারগুলো প্রথম ধমনী থেকে যাবে টিস্যু রসে, তারপরে যাবে হচ্ছে এই কোষে। সরাসরি অন্তঃপ্রাচীরের কোষের সাথে কোনো সম্পর্ক নাই। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রে আমরা কিছু জিনিস দেখতে পাই। এই টার্মগুলা তো আমাদের পড়তে হবে। প্রথমে হচ্ছে আমাদের হিমোসিল, হিমোলিম্ফ, হৃদযন্ত্রের বর্ণনা।
আচ্ছা, প্রথমে আমরা জানি যে হিমোসিলটা কি। হিমোসিল হিমোসিল হচ্ছে সিলোম, আমরা সিলোম সম্পর্কে পড়েছি, ওই সিলোম প্লাস ব্লাস্টোসিল। সিলোম প্লাস ব্রুনীয় পর্যায়ে যে ব্লাস্টোসিল থাকে, এই দুইটা একীভূত হয়ে যা তৈরি করে সেটার বলা হচ্ছে হিমোসিল। হিমোসিল হিমোসিল বা মিক্সোসিল কি থাকে? হিমোসিল বা মিক্সোসিল। ঘাসফড়িংয়ের যেই দেহগহ্বর সেটাই হচ্ছে হিমোসিল বা মিক্সোসিল। এবার হিমোলিম্ফটা কি? ঘাসফড়িংয়ের রক্ত, ঘাসফড়িংয়ের যে রক্ত আছে সেটা কিন্তু বর্ণহীন। সেটা কি? বর্ণহীন। কেন বর্ণহীন? কারণ সেখানে কি থাকে না? হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন থাকে না। আচ্ছা, তাহলে হিমোলিম্ফ কেন বলা হয়? লিম্ফ মানে আমরা বুঝতে পারতেছি যে লসিকা, আর হিমো মানে হচ্ছে রক্ত। তাহলে ঘাসফড়িংয়ের রক্ত দেহগহ্বরে লসিকার সাথে মিশ্রিত থাকে। কিসের সাথে? লসিকার সাথে মিশ্রিত থাকে। এই জন্য ঘাসফড়িংয়ের যে রক্ত সেটাকে বলা হয় হিমোলিম্ফ। আচ্ছা, এবার এই যে ঘাসফড়িংয়ে আমরা হিমোসিল পড়েছি, এই হিমোসিলটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব? এই যে এই চিত্রটা লক্ষ্য করো, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের সম্পূর্ণ দেহগহ্বরের হিমোসিল। এই হিমোসিলটাকে আমরা দুইটা পর্দা দিয়ে তিনটা সাইনাসে ভাগ করব। কয়টা পর্দা? দুইটা পর্দা দিয়ে তিনটা সাইনাসে ভাগ করব। এটা একটা পর্দা, এটা একটা পর্দা। তাহলে কয়টা সাইনাসে ভাগ হলো? 1, 2, 3। এই তিনটা সাইনাসের আবার তিনটা নাম আছে। মাঝেরটাকে বলে পেরি ভিসেরাল সাইনাস। কি বলে? পেরি ভিসেরাল সাইনাস। এই জায়গার মধ্যে থাকে আমাদের পৌষ্টিকতন্ত্র। আমরা পৌষ্টিকতন্ত্র সম্পর্কে পড়ে এসেছি। এই সাইনাসে অবস্থান করে পৌষ্টিকতন্ত্র। নিচেরটাকে বলে পেরি নিউরাল সাইনাস। এখানে থাকে হচ্ছে ঘাসফড়িংয়ের স্নায়ুযন্ত্র। আর উপরেরটাকে বলে পেরি কার্ডিয়াল সাইনাস। এই জায়গার মধ্যে থাকে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র। হৃদযন্ত্র সম্পর্কে আমরা পড়ব। আচ্ছা, দুটি পর্দা, আমরা যে দুটি পর্দা দিয়ে এই হিমোসিলটাকে ভাগ করেছি, এই দুটি পর্দার নাম একটা হচ্ছে অঙ্কীয়, একটা হচ্ছে অঙ্কীয় পর্দা, একটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। একটা অঙ্কীয় পর্দা, একটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। আচ্ছা, এটাকে আমরা পড়লাম যে ঘাসফড়িংয়ে কি পেরিকার্ডিয়াল সাইনাসে থাকবে হচ্ছে আমাদের হৃদযন্ত্র অবস্থান করবে, পেরিভিসারালে পৌষ্টিক নালী, আর পেরিনিউরালে স্নায়ুরজ্জ অবস্থান করবে। এটা আমরা মাত্র পড়ছি। আচ্ছা, হিমোলিম্ফের ধারণা আমরা পড়েছি। হিমোলিম্ফ কি? রক্ত প্লাস রসিকা থাকবে। এই রক্ত প্লাস রসিকায় আমাদের যে হিমোলিম্ফটাকে বলে, এই হিমোলিম্ফে রক্ত রস বা প্লাজমার 70% থাকবে হচ্ছে পানি। এতে কি থাকবে? শর্করা থাকবে, ইউরিক অ্যাসিড থাকবে, প্রোটিন থাকে। কারণ এটা বর্ণহীন। কেন? কারণ আমি মাত্রই বলেছি এখানে হিমোগ্লোবিন নাই। তারপর আছে হিমোসাইট। হিমোসাইট মানে হচ্ছে, সাইট মানে হচ্ছে কোষ, হিম মানে হচ্ছে রক্ত, রক্তকোষ। রক্তকোষ কি কি আছে? রক্তকোষগুলো আছে, একটা হচ্ছে আমাদের ট্রানজিশনাল হিমোসাইট, প্রো হিমোসাইট, আর হচ্ছে লার্জ হিমোসাইট। এই তিন ধরনের রক্তকোষ আছে। আর হিমোসাইট কি? হিমোসাইটের কাজ কি? এগুলো হচ্ছে নিউক্লিয়াসধারী। তার মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। অ্যামিবয়েড কোষ, এগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং ক্ষত নিরাময় করে। আচ্ছা, হৃদযন্ত্রের গঠন। হৃদযন্ত্রের গঠনে আমরা দেখব প্রথমে হৃদযন্ত্রে 7টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্রের গঠন। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রে আমরা 7টা প্রকোষ্ঠ লক্ষ্য করি। কয়টি প্রকোষ্ঠ? 7টি প্রকোষ্ঠ লক্ষ্য করি। এবং অস্টিয়া নামক একটা ছিদ্র দিয়ে রক্ত প্রবেশ করে। ধরো, প্রকোষ্ঠগুলো কি আকৃতির? প্রকোষ্ঠগুলো হচ্ছে ফানেল আকৃতির, এরকম ফানেল আকৃতির। এটা একটা প্রকোষ্ঠ, তার পিছনে আরেকটা প্রকোষ্ঠ। এই দুটো প্রকোষ্ঠের মাঝখানে যে ছিদ্র সেটাকে বলে অস্টিয়াম। এই ছিদ্র পথে রক্ত কি করে? ভিতরে প্রবেশ করে। আচ্ছা, আর এই প্রকোষ্ঠগুলা বা অস্টিয়ামগুলো খুলে দেওয়ার জন্য এরকম এপাশে পেশি থাকে, দুই পাশে কি থাকে? পেশি থাকে। এগুলোর বলে এলারি পেশি। কয় জোড়া থাকে? 6 জোড়া এলারি পেশি থাকে। আচ্ছা, এবং এই দুইটি প্রকোষ্ঠের মাঝখানে একটি কপাটিকা থাকে। কি কপাটিকা? কপাটিকা থাকে। এই কপাটিকার কাজ কি? রক্ত যাতে ব্যাকফ্লো করে পিছনের দিকে না আসতে পারে, এই জন্য এই জায়গায় একটা কপাটিকা থাকে। আচ্ছা, আর ঘাসফড়িংয়ের যে হৃদযন্ত্র সেটাকে বলা একটা নিউরোজেনিক হার্ট। নিউরোজেনিক হার্ট কেন বলা হয়? কারণ ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের কোনো পেস মেকার থাকে না। কি থাকে না? পেস মেকার। পেস মেকার জিনিসটা কি? আমাদের হৃৎপিণ্ডে কি পাওয়া যায়? এসএ নোট পাই। এসএ নোট, এই এসএ নোটকে বলা হয় পেস মেকার। আচ্ছা, পেস মেকার হচ্ছে যে হৃৎপিণ্ডের আমাদের কি গতিতে স্পন্দিত হবে সেটা নির্ধারণ করে দেয়। মিনিটে কি 70 বার স্পন্দিত হবে নাকি মিনিটে 60 বার স্পন্দিত হবে সেটা নির্ধারণ করে দেয় যে জিনিসটা, সেটাকে বলা হয় পেস মেকার। হৃৎপিণ্ডের পেস যে মেক করে দেয় তাকে বলা হয় পেস মেকার। তো ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডে কোনো পেস মেকার নাই। তার যেই আমাদের হৃদ স্পন্দনের যে সিগন্যালটা সেটা আসে থেকে একটা
গ্যাংলিয়ন থেকে। কই থেকে? একটা গ্যাংলিয়ন থেকে বা স্নায়ু গ্রন্থি থেকে। কই থেকে আসে? স্নায়ু গ্রন্থি, স্নায়ু গ্রন্থি থেকে আসে। এই জন্য এটাকে বলা হয় কি? নিউরোজেনিক হার্ট। আচ্ছা, রক্ত সংবহন প্রক্রিয়া। ঘাসফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া কিরকম? চলো আমরা আগে চিত্রটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজে রক্ত সংবহন প্রক্রিয়া। আচ্ছা, সর্বপ্রথম কি হয়? হৃদযন্ত্র থেকে হৃদযন্ত্রের সংকোচন ঘটে। কিভাবে সংকোচন ঘটে? এই এলআরডি পেশি কি হয়? এলআরডি পেশি চিত্রটা লক্ষ্য করি। প্রথমেই এলআরডি পেশি সংকুচিত হয়। এলআরডি পেশি কি হয়? সংকুচিত হয়। এলআরডি পেশি সংকুচিত হয়ে আচ্ছা, এই চিত্রটা লক্ষ্য করি। প্রথমেই এলআরডি পেশি কি হয়? সংকুচিত হয়। এলআরডি পেশি সংকুচিত হলে অস্টিয়ামগুলো কি হয়? খুলে যায়। অস্টিয়াম খুলে গেলে এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত কি হয়? এই প্রকোষ্ঠগুলোতে প্রবেশ করে। আচ্ছা, তারপরে কি হয়? হৃদযন্ত্রের সংকোচন হয়। হৃদযন্ত্রের সংকোচন হলে রক্তগুলো কই যাবে? সামনের দিকে এগিয়ে যাবে। পশ্চাৎ অ্যাওর্টা থেকে ধীরে 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 সামনের দিকে এগিয়ে সম্মুখ অ্যাওর্টা পর্যন্ত যাবে। এই সম্মুখ অ্যাওর্টা যাওয়ার পরে যাবে কোথায়? মস্তকের সাইনাসে। মস্তকের সাইনাস থেকে আবার রক্ত কিছু এই প্রকোষ্ঠের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, তারপর হচ্ছে এই মস্তকের সাইনাস থেকে রক্তগুলো চলে যাবে একদম নিচে পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল সাইনাস থেকে চলে যাবে পেরিভিসেরাল সাইনাসে। পেরিভিসেরাল থেকে আবার চলে যাবে আমাদের পেরিকার্ডিয়াল সাইনাসে। এবার হৃদযন্ত্রে যখন আবার প্রসারণ হবে, মানে এলআরডি পেশির যখন আবার সংকোচন হবে, তখন সেটা আবার কি করবে? ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, এই যে একটা পুরা চক্র, এই পুরা চক্র সম্পন্ন হতে হৃৎপিণ্ডে ঘাসফড়িংয়ের কতক্ষণ সময় লাগে? 30 থেকে 60 মিনিট সময় লাগে। আচ্ছা, আর মিনিটে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র এবং মিনিটে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র 110 বার পর্যন্ত স্পন্দিত হতে পারে। 110 বার পর্যন্ত স্পন্দিত হতে পারে। আচ্ছা, এবার আমরা রক্ত সংবহন পড়ছি এবং সিলোম বনাম হিমোসিলের মধ্যে পার্থক্য। সিলোম কি? হিমোসিল কি? সিলোম হচ্ছে পেরিটোনিয়াম আবরণে আবৃত যে দেহগহ্বর, সেটাকে বলে হচ্ছে সিলোম। আর হিমোসিল কি? পেরিটোনিয়াম আবরণবিহীন যে দেহগহ্বর, সেটাকে বলে হিমোসিল। এটার বিস্তার কি? সিলোম কখনো উপাঙ্গে প্রসারিত হয় না। যেমন আমাদের হাত পা থেকে সিলোম আছে? না, সিলোম নাই। কিন্তু হিমোসিল কি? দেহের সকল উপাঙ্গে প্রসারিত হয়। রক্ত সংবহন তন্ত্রে অংশগ্রহণ করে সিলোম? না, কিন্তু হিমোসিল রক্ত সংবহন তন্ত্রে অংশগ্রহণ করে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়েছি ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র, ঘাসফড়িংয়ের পুষ্টিতন্ত্র।